সাকিব আল হাসান ফর্মে ফিরছে টি-20 সিরিজে কিন্তু আসলে আমার মনে হয় যে ফাটাই দিবে সাকিব, কারণ একবার যেহেতু সে রান পাইছে খুবই স্বাভাবিক যে সে টি-20 সিরিজ এবং সামনের সিরিজগুলো তো ভালো করবে। এটাই তো তার মোক্ষম সুযোগ, এক্স্যাক্টলি, তাই না? সে যে ব্যাট প্যাচটা ছিল তার, জিম্বাবুয়ের মতো অপোনেন্ট কাটিয়ে যখন উঠেছে পেয়েছে তখন সেটা সে কাটিয়ে উঠতেই পারে। সেটাই আসলে। দর্শক, সপ্তাহ ঘুরে আবারও হাজির হলাম আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস টাইমে। মাত্রই শেষ হলো বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ, শুরু হয়ে গেছে টি-20 সিরিজও। এছাড়া আগামীকাল শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক। এসব নিয়ে আলোচনা হবে আমাদের আজকের স্পোর্টস টাইমে। মাকসুম, আমরা আসলে শুরুতে যেটা বলছিলাম যে বাংলাদেশ জিম্বাবুয়ে মাত্র সিরিজ শেষ হলে সাকিবের পারফরমেন্স নিয়ে বলছিলাম। সাকিব আল হাসান কামব্যাক করেছে, বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো। হোয়াইট ওয়াশ এটা কিন্তু অনেকদিন পর বাংলাদেশ এই টেস্ট একটা পেলো, রাইট? অনেকদিন পর না সাজিদ, মানে বিদেশের মাটির কথা যদি হ্যাঁ বলি, বিদেশের মাটিতে তো অবশ্যই, বিদেশের মাটিতে এটা বাংলাদেশের জন্য খুবই রেয়ার। বাংলাদেশ এই পর্যন্ত 15 বার ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করার যে রেকর্ডটা সেটা করেছে। সেই 15 বারের মধ্যে বিদেশের মাটিতে করতে পেরেছে মাত্র 3 বার। হ্যাঁ সেটাই। সেটাই তার মানে বোঝাই যাচ্ছে যে আসলে বাংলাদেশ ঘরের মাটিতে আমরা যতটা, এটা স্বাভাবিক, সব টিমই তো ঘরের মাটিতে একটু দাপট দেখায়, কিন্তু অ্যাব্রডে গিয়ে আসলে একটু স্ট্রাগল করে। বাংলাদেশও কিন্তু সে স্ট্রাগল করেছে, তবে এক যুগ পর দেশের বাইরে হোয়াইট ওয়াশ করলে আসলে হোয়াইট ওয়াশের রেকর্ডটা কিন্তু আমাদের কাছে আছে। আমরা চাইলে সেটা দেখে নিতে পারি যে বাংলাদেশ এখন পর্যন্ত কোন কোন প্রতিপক্ষকে কবে কবে হোয়াইট ওয়াশ করেছে। সেটা কিন্তু আসলে দর্শকরাও নিশ্চয়ই জানতে চাইবে, কারণ আপনি যেটা বললেন যে 15 বার মাত্র হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। জি, সেটা তো অবশ্যই। তবে প্রতিপক্ষের হিসেব যদি করেন তাহলে জিম্বাবুয়ে হচ্ছে বাংলাদেশের সবসময় প্রিয় প্রতিপক্ষ। হোয়াইট ওয়াশের রেকর্ডটাও যদি দেখেন সেখানেও আপনি দেখতে পাবেন যে 15 বারের মধ্যে 6 বার বাংলাদেশ জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে, এবং সেটা সেটা আমরা এখানে দেখছি। বাংলাদেশ প্রথম কিন্তু হোয়াইট ওয়াশ করেছিল 2006 সালে, সালে। এবং প্রথম দুবারই কেনিয়া। জি, কেনিয়াকে, এবং প্রথম দুটি 4 ম্যাচ এবং 3 ম্যাচের সিরিজ ছিল। এরপরে আপনাকে আর যে তথ্যটা বলছিলাম যে গত 7 বছরে 2014 পর থেকে 2021 এর মধ্যে 5 বারই, মানে জিম্বাবুয়ে যে 6 বার যে তাদের হোয়াইট ওয়াশ করেছে সেটা হচ্ছে গত 7 বছরে 5 বার তার মধ্যে। অর্থাৎ জিম্বাবুয়ের সাথে, এখনকার জিম্বাবুয়ে টিমের সাথে বাংলাদেশের ব্যবধানটা বেশি। এবং দেখছি যে আসলে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকেও একবার করে করেছে, কিন্তু সেটাও কিন্তু হোমে, অ্যাব্রডে কিন্তু না। এবং অ্যাব্রডে বাংলাদেশ করেছে মাত্র ওয়েস্ট ইন্ডিজকে একবার, কেনিয়াকে একবার, এবং এবার জিম্বাবুয়েকে একবার করলো। তবে যেহেতু আমি একটা কথা বলতে হয় যে সামনে কিন্তু বাংলাদেশের অনেক খেলা আছে, নিজেদের মাটিতে খেলবে, এবং সবকিছু মিলিয়ে বলতে পারি যে যদি বাংলাদেশ এই ফর্মটা ধরে রাখতে পারে, অনেক যদি কিন্তু আছে, কারণ অনেক হয়তোবা ভালো পারফর্ম করছে না, বিশেষ করে মোসাদ্দেক, মিঠুন, তাদের কথা বলতেই হয়, তারা কিন্তু মিডল অর্ডার নিয়ে একটা চিন্তা আছে। কিন্তু মুশফিক কামব্যাক করলে তো নিশ্চয়ই মানে এই শূন্যতা কাটিয়ে উঠবে বাংলাদেশ নিশ্চয়ই। জি নিশ্চয়ই। মুশফিক বাংলাদেশের জন্য এটা আসলে মিডল অর্ডারে যে মুশফিকুর রহিম যে বাংলাদেশের ব্যাটিং মিডল অর্ডারের স্তম্ভ, তিনি যখন না থাকেন সেটা তখন আরো ভালোভাবে টের পাওয়া যায়। যেটা আমরা দেখেছি ওই জায়গাটায় যখন মোসাদ্দেক বা মিঠুনকে দিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন, তখন কিন্তু তারা সেই আস্থার প্রতিদানটা দিতে পারেননি। এক্স্যাক্টলি। তবে একটা বিষয় বলতে হয় যে বাংলাদেশ খুবই ভালো যেটা করেছে যে ওডিআই সুপার লিগে বাংলাদেশ 8টা জয় তুলে নিয়েছে, মানে 80 পয়েন্ট পেয়েছে, এবং এটা কিন্তু খুবই ভাইটাল। হ্যাঁ, এবং তবে তার আগে আমরা বলতে চাই যে বাংলাদেশ আসলে 4টা সিরিজ শেষ করলো, জি, এবং বাকি আরো 4টা সিরিজ আছে। বাংলাদেশ কিন্তু একটা খুব ভালো কাজ করেছে, সেটা হচ্ছে সুপার লিগের জন্য 30 পয়েন্ট পেয়েছে 3 ম্যাচে। জি, হ্যাঁ, এবং একই সঙ্গে যখন এই সিরিজের আগে তাদের পয়েন্ট ছিল 50, এবং যেটা টার্গেট ছিল জিম্বাবুয়ে থেকে 3টা ওয়ানডে থেকে 30 পয়েন্ট অর্জন করা, সেটি তারা করেছে, এবং তাদের যে লক্ষ্যটা সেটা পূরণ হয়েছে। এখন আসলে আমরা একটু দেখতে চাইবো যে বাংলাদেশের যেহেতু আরো 4টি সিরিজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে, আরো 4টি সিরিজ বাকি আছে, এই 4টি সিরিজে কারা কারা এবং কোথায় খেলবে আমরা দেখছি। ইংল্যান্ড এবং আফগানিস্তানের সাথে হোমে খেলা আছে, দক্ষিণ আফ্রিকা হবে, আয়ারল্যান্ড। আপনার কি মনে হয়, ইংল্যান্ড আফগানিস্তানের সাথে হোমে খেলা আছে, আমরা তাদেরকে হোমে সিরিজে জিতেছি, একটা ম্যাচ জিতেছিলাম ইংল্যান্ডের সাথে, আফগানিস্তানের সাথে সিরিজ জিতেছি, অ্যাওয়েতে কত কঠিন হবে? অ্যাওয়েতে অবশ্যই খুব কঠিন। সাউথ আফ্রিকার মাটিতে কখনোই আমরা সিরিজ জিততে পারিনি। আর যখন খেলাটা অ্যাওয়ে, তখন আয়ারল্যান্ডও আমার কাছে কঠিন প্রতিপক্ষ মনে হয়, একেবারে সহজ হবে না, মানে সেখানেও শঙ্কা থাকবে। ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে হোমের কথাটা যদি বলতে হয়, ইংল্যান্ড আসলে এখন যে কোনো মাটিতে বাংলাদেশের যে ফেভারিট থাকবে। এখন বর্তমান ইংল্যান্ড টিম 2015 বিশ্বকাপে তাদের ওই যে বাদ পড়ে যাওয়া বাংলাদেশের কাছে হেরে, তারপর থেকে তাদের টিমের যে বিল্ড আপ সেটি ছিল দুর্দান্ত।
এই মুহূর্তে তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল, পাইপলাইন দেখলেও সেটা খুব স্পষ্ট বোঝা যায়। কিন্তু আমার এখানে একটা কথা আছে, যেহেতু আমরা খেলবো আমাদের হোমে, আপনার নিশ্চয়ই 2016-তে টেস্টের কথা মনে আছে, বাংলাদেশ জিতলো। আমরা যদি তেমন স্পিনিং উইকেট করি সেখানে তারা খাবি এটা তো বলাই যায়। তারপর ওই ইংল্যান্ড টিমও আসলে এখন স্পিনের জন্য আমার মনে হয় আগের চেয়ে বেশ প্রিপেয়ার। তাদের দলেও এখন ভালো ভালো স্পিনার আছে। আদিল রশিদ ম্যাচিউর হয়ে উঠেছেন, মঈন আলী ভালো করছেন। অনেক তারাও আসলে এখন নিজেদেরকে তৈরি করছে না, যেহেতু এখন ধরেন টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা থাকে কিংবা ওয়ানডে সুপার লিগের খেলা থাকে। সো হোম অ্যান্ড অ্যাওয়ের ভিত্তিতে খেলা থাকায় সাউথ এশিয়াতে যে খেলা থাকে এটা তাদের প্ল্যানে থাকে, যার কারণে তারা এখন আগের চেয়ে বেশি প্রিপেয়ার হন। আসলে আপনি সুপার লিগের কথা বলছেন, সুপার লিগে আমরা বলছিলাম যে বাংলাদেশ একটা ভালো অবস্থানে আছে, এবং শুধু ভালো অবস্থানে না, বাংলাদেশ 2 নম্বরে ছিল, 2 নম্বরে আছে, এবং পয়েন্ট টেবিলে আরো ভালো অবস্থানে গেছে। এবং বাংলাদেশ আমরা যদি বলি যে বাংলাদেশ ঘরের মাঠে যদি শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে পারতো তাহলে আরো ভালো অবস্থানে থাকতো। আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখে নিব যে বর্তমানে কি অবস্থানে আছে বাংলাদেশ, এবং বাংলাদেশের আগে আমরা জানি যেটা বলছিলেন যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে। এর পরের অবস্থানগুলো কিন্তু আসলে খুব একটু চমক দেখানো। যদি দেখি যে ভারত আছে 3 নম্বরে, তারা কিন্তু অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, কারণ তারা স্বাগতিক হিসেবে, কিন্তু তাদের পয়েন্ট 49 ম্যাক্সিমাম। এটা আসলে একটু যদি ব্যাখ্যাটা বলতেন, কেন 49? এটা এরকম বেজোড় সংখ্যা কেন? এটা হচ্ছে স্লো ওভার রেটের কারণে। মানে আইসিসি এই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের হিসেবটা হচ্ছে যদি স্লো ওভার রেটের কারণে প্রত্যেক ওভারের জন্য আসলে একটা করে পয়েন্ট কাটা হয়, তো সেই হিসেবে ভারতের 1 পয়েন্ট কাটা গেছে। 5 জয়ের পরেও তারা আসলে 50 পয়েন্ট থাকার কথা, তাদের ওই 1 পয়েন্ট কেটে তারা 49-এ আছে। তবে আমরা দেখছিলাম যে আসলে আয়ারল্যান্ড কিন্তু 6 নম্বরে আছে। তারা 12টি ম্যাচ, মানে বাংলাদেশের মতো 4টি সিরিজ খেলে ফেলেছে। হ্যাঁ, এবং আয়ারল্যান্ডের কিন্তু আমরা বলতে পারি যে আসলে সবসময় কিন্তু ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হলেই কিন্তু তারা একটা চমক দেয়। হ্যাঁ, এবং সবচাইতে আসলে অবাক করার বিষয় দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কাতে একটা জয় মাত্র, শ্রীলঙ্কার কথা বলতে হবে, কিন্তু দক্ষিণ আফ্রিকা 24 পয়েন্ট, এবং শ্রীলঙ্কার অবস্থা তখন খুবই খারাপ, তারা ভারতের সাথে যাচ্ছে তাই ভাবে হারছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই অবস্থানটাকে আসলে কতটা আপনি কিভাবে দেখছেন? আপনি তো দক্ষিণ আফ্রিকা টিমকে অনেক পছন্দ করেন। জি, আসলে এবি ডিভিলিয়ার্স, ডেল স্টেইন, তাদের বা আপনার হাশিম আমলা কিংবা ডুপ্লেসি, তারা যখন ধীরে ধীরে আসলে ক্রিকেটটা ছেড়ে যাচ্ছেন, তারপর থেকে দক্ষিণ আফ্রিকা একটা শূন্যতা অনুভব করছে। আপনি জানেন সব টিমেরই আসলে, শ্রীলঙ্কার দিকেও তাকান, সাঙ্গাকারা, দিলশান, জয়াবর্ধনেদের পর থেকে আসলে তারা ওই বিল্ড আপের চেষ্টা করছেন এবং কোনোভাবে পেরে উঠছে না। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। আমরা পঞ্চপাণ্ডব বা যে 5 জন ছিল, মাশরাফি এখন বাকি 4 জনের উপর টু মাচ ডিপেন্ডেন্ট এখন পর্যন্ত। লাস্ট সিরিজেও আমরা দেখলাম। এখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু একটা লেসন নেওয়া উচিত এবং ভবিষ্যতের জন্য একটা ভালো পাইপলাইন করা উচিত। সেটা নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো। তবে এখন বলতে চাই আসলে সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান আমরা শুরু করেছিলাম তাকে দিয়ে, আবার একটু বলতে চাই, কারণ সাকিব আল হাসান দুর্দান্ত খেলেছেন এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। ম্যান অফ দ্য সিরিজে কিন্তু তিনি একটা রেকর্ড করেছেন এবং এক কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন। জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে গেছেন, যে সাউথ আফ্রিকার কথা বলছিলেন, সেই সাউথ আফ্রিকার একজন লেজেন্ড জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে গেছেন। এখন সাকিব আল হাসান 15টি, মানে সব ফরম্যাট মিলিয়ে 15 বার সিরিজ সেরা হয়েছেন। বাংলাদেশের পক্ষে তো সর্বোচ্চই, ইতিহাসেও তিনি আছেন 3 নম্বরে। তার উপরে যে নাম দুইটা আছে, মানে সেটা যদি মানে তাদেরকে টপকে যাওয়াটা কিন্তু আসলে একজনকে পসিবল। কারণ সাকিব যদি আমরা ধরি যে আগামী 3-4 বছর ক্রিকেট খেলেন, যদিও তার জন্য টাফ হয়ে যাবে, তারপরে যদি খেলেন 3-4 বছরে, কিন্তু শীর্ষে এখন যিনি আছেন সচিন টেন্ডুলকার, 20 বার তিনি ম্যাচ সিরিজ সেরা হয়েছেন। এরপরে আছেন বিরাট কোহলি 19 বার। বিরাট কোহলি আরো বাড়বে, আমরা জানি তিনি আরো দীর্ঘদিন খেলবেন, কিন্তু টেন্ডুলকার তো অবসরে চলে গেছেন, তাকে তো পার করে যাওয়াটা সম্ভব, কি মনে হয়? সাকিব আল হাসানের পক্ষে সম্ভব, এখনো যদি তিনি খেলা চালিয়ে যান, ওই ফিটনেসটা ধরে রাখেন, তবে সম্ভব, এটা অবশ্যই সম্ভব। তো যদিও ক্যারিয়ারের শেষ দিকে এসে আসলে সাকিবের ওই যে ব্যাট প্যাচটা কিছুদিন ধরে দেখা যাচ্ছিল, এটা নিয়ে অনেক ধরনের শঙ্কাও ছিল। কেউ বলছিলেন এটাই হয়তো সাকিবের পড়তির আসলে শেষের দিকের পড়তি ফর্ম। আবার অনেকে বলছেন যে সাকিবের এই 8-10টা ম্যাচ দিয়ে সাকিবকে বিচার করলে হবে না, যে কোনো সময় তিনি ফিরে আসতে পারেন, যেটা জিম্বাবুয়ে সিরিজে তিনি দেখিয়েছেন। আচ্ছা, আমরা তো বাংলাদেশ ক্রিকেট নিয়ে শুধু কথা বলছি, তবে এর মধ্যে কিন্তু আরেকটা ঘটনা হয়ে গেছে। ইংল্যান্ডে কিন্তু ভরা মাঠে খেলা দেখছে সবাই। পাকিস্তান এবং ইংল্যান্ডের দারুণ একটা সিরিজ হলো, আমরা দেখলাম। সিরিজের ফলাফল মোটামুটি প্রত্যাশিত হয়েছে, ইংল্যান্ড তাদের ঘরের মাঠে 2 সিরিজই জিতেছে। তবে সেখানে কিন্তু একটা ঘটনা হয়েছে, লিয়াম লিভিংস্টোনের কথা বলতেই হয়। তিনি কিন্তু এক ম্যাচে একটা ছক্কা মেরে রেকর্ড করেছেন। যদিও মানে আসলে অনেকে বলছে এটা হয়তো বা সবচেয়ে বড় ছক্কা, অনেকে অনেক কথাই বলছেন। আপনার কি মনে হয়? মানে লিয়াম লিভিংস্টোন আমরা দেখছিলাম যে হঠাৎ করেই মানে স্পটলাইটে এসে আলোচনায়, জি তার ছক্কাটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কত বড় ছিল, 122 মিটারের ছক্কা। 2012 সালের পর সাজিদ, এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে বড় ছক্কা। 2012 সালের পর 2012 সালে অকল্যান্ডে
এটা কিন্তু করেছিল মার্টিন মার্টিন গাপটিল করেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে, আমি যদি ভুল না করি। আর এছাড়া 2005-এ ব্রেটলির একটা ছক্কা আছে, সেটা আরো অনেক বড়। সেটাই কিন্তু আসলে এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কা রেকর্ড হয়ে আছে 143 মিটার, যদি আমার ভুল না হয়, গ্যাবায়, সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জি, আমরা কিন্তু আসলে দেখেছি যে ইংল্যান্ডের মাঠগুলো ছোট অপেক্ষাকৃত, কিন্তু হেডিংলিতে এই খেলাটা হয়েছিল, এই মাঠটা কিন্তু বড় এবং দারুণ একটা শটে কিন্তু বড় একটা ছক্কা মেরেছে। জি, এই ম্যাচটিতে আসলে তার আগের ম্যাচটিতেই কিন্তু লিভিংস্টোন দেখিয়েছেন তিনি বড় শট খেলার কতটা পারদর্শী। তিনি সেঞ্চুরি করেছেন, যদিও সেই ম্যাচটা তারা জিততে পারেনি। এখন পর্যন্ত পাকিস্তান যে সেই ইংল্যান্ড সফরে আছে, ওই একটা ম্যাচই তারা ইংল্যান্ড সেখানে হেরেছে। তো সেই ম্যাচটি তিনি সেঞ্চুরি করে জেতাতে না পারলেও পরের ম্যাচে তিনি যে ছক্কাটি মেরেছেন রৌফের বলে, সেটি একেবারে মানে স্লটে পেয়ে গেছেন, চালিয়ে দিয়েছেন। শারীরিক সক্ষমতা কতটুকু সেটা আমরা দেখতে পেয়েছি, এবং 122 মিটারের বিশাল ছক্কা আমরা দেখেছি। ইংল্যান্ডের কিন্তু অনেক ক্রিকেটার এমন, তারা যে আসলে সামনের মানে এই 2000 এবছর যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, এটার যে কত বড় দাবিদার, তার কিন্তু একটা কিছুটা হলো আমরা তাদের সক্ষমতা দেখেছি এবারে টি-20 সিরিজটাতে। তাদের স্কোয়াডের ডেপথ তো অনেক বেশি। জি, ডেপথ তো নিশ্চয়ই বেশি, কারণ একটা স্কোয়াড, মূল স্কোয়াডের অনেক খেলোয়াড় টেস্টের জন্য, ভারতের বিপক্ষে টেস্টের জন্য আছে। একটা দল তো করোনার কারণে আইসোলেটেড হয়ে গেল, তারপরে একটা দল বেন স্টোকসের নেতৃত্বে তারা নামালো, সেইখানে তারা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিল। টি-20 সিরিজেও বেশ কিছু ক্রিকেটার ফিরেছেন, ইভেন মর্গান সহ আদিল রশিদরা তারা ফিরেছেন, এবং তারপরে আমরা দেখছি লিভিংস্টোন, যেটা আপনি বলছিলেন আলোচনায় ছিলেন না, তিনি এসে তার অন্যরকম একটা পারফরমেন্স দেখাচ্ছেন। এবং নিশ্চয়ই তাদের যে সিলেক্টররা আছেন টি-20 বিশ্বকাপের আগে নিশ্চয়ই লিভিংস্টোনকে তারা তাদের মূল আলোচনায় রাখবেন। অবশ্যই এই সপ্তাহে আসলে এগুলোই কিন্তু ছিল মূল, কিন্তু আসলে অলরেডি আমরা জানি যে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজটা কিন্তু শুরু হয়ে গেছে, টি-20 সিরিজ বাংলাদেশ জিম্বাবুয়ে, এবং বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে কিন্তু বাংলাদেশই কিন্তু বলা যায় টি-20তে এখন পর্যন্ত মানে আমরা যদি বলি মুখোমুখি লড়াই দেখি, আমরা দেখতে পাই, এখানে আসলে দেখে নিই, আমরা দর্শকদেরও দেখিয়ে দিই, এখন পর্যন্ত বাংলাদেশ জিম্বাবুয়ে 13টি ম্যাচে মুখোমুখি হয়েছে, বাংলাদেশের জয় 9টিতে, জিম্বাবুয়ের জয় 4টিতে। এখান থেকে বোঝা যায় আসলে পার্থক্যটা কত। ডাবলের বেশি আসলে জয়ের যদি হিসেব করেন, ডাবলের বেশি জয় বাংলাদেশেরই, এবং আমার মনে হয় এই সিরিজটাতেও বাংলাদেশের সেই আধিপত্যটা বজায় থাকবে। তবে একটা বিষয় কি, বাংলাদেশ যেরকম এই প্রথমবারের মতো জিম্বাবুয়েকে তাদের মাটিতে ওয়ানডে তো হোয়াইট ওয়াশ করেছে, বাংলাদেশ কিন্তু কখনো জিম্বাবুয়ের মাটিতে কোনো টি-20 সিরিজও জেতেনি। সবশেষ 2013 সালে বাংলাদেশ যখন গেল 1-1 সমতায় শেষ হয়েছিল সিরিজ, এবং সেই দলের কিন্তু মাত্র 2 জন আছে বর্তমানে স্কোয়াডে, জি, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। হ্যাঁ, এবং আরেকজন কিন্তু আছেন, কিন্তু তিনি এখন খেলোয়াড়ের ভূমিকায় আর নেই, আমরা জানি তিনি এখন নির্বাচক হিসেবে আছেন আব্দুর রাজ্জাক। আপনার কি মনে হয় যে আসলে সিরিজ মাত্রই শুরু হলো, তারপরও বাংলাদেশের আসলে ওয়ার্ল্ড কাপের জন্য, ওয়ার্ল্ড কাপের বিল্ড আপের জন্য এই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ? এই সিরিজটা আসলে ওয়ার্ল্ড কাপের বিল্ড আপের জন্য এটা বলা যায় এক ধরনের ওয়ার্ম আপ। সামনে যেহেতু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডও আসবে, তাদের বিপক্ষে সিরিজ আছে, এবং সবগুলো যারা এশিয়ার বাইরের দল, যেহেতু খেলাটা ওয়ার্ল্ড কাপটা হচ্ছে ভারতে, এবং এরপরে ওয়ানডে ওয়ার্ল্ড কাপটাও ভারতে, তো তারা চেষ্টা করছে যে যত বেশি সম্ভব ম্যাচ সাউথ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে, যেহেতু কন্ডিশনের একটা সিমিলারিটি থাকে, তারা চাচ্ছে যে এই দেশগুলোতে খেলে তারা একটা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে, প্রস্তুতিটা সেরে নিতে। তো সেই জন্য এই সিরিজগুলোকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে। বাংলাদেশের জন্য সেই সিরিজগুলো আসলে কঠিন চ্যালেঞ্জ, কারণ তারাও সিরিয়াসলি খেলবে, বাংলাদেশেরও চ্যালেঞ্জ থাকবে সেই সিরিয়াসলি খেলা ম্যাচগুলোকে বা কঠিন প্রতিপক্ষগুলোকে সামলানো। তো সেই হিসেবে জিম্বাবুয়ের এই সিরিজটা নিজেদের মধ্যে একটা ফাইন টিউন করার সিরিজ। আমার মনে হয় জয় পরাজয়ের চেয়ে বেশি হবে ওই নিজেদের টিমটা গুছিয়ে নেওয়া, কম্বিনেশনটা দেখে নেওয়া। এবং সেখান থেকে আসলে বলা যায় যে তামিম ইকবালের কথা, তামিম ইকবাল কিন্তু আগামী প্রায় 2 মাস বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না, তিনি হাঁটুর ইনজুরিতে পড়েছেন। এবং তামিম ইকবালের কথা যদি বলতে হয়, তাহলে আমরা তার রিপ্লেসমেন্ট কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ দল পায়নি। এই যে বাংলাদেশ এই 3টা ম্যাচ খেলবে, এরপর হোমে অস্ট্রেলিয়ার সাথে 5টা টি-20, নিউজিল্যান্ডের সাথেও মিনিমাম 3টে বা 5টার মতো খেলতে পারে, প্রায় আপনার 13টার মতো ম্যাচ। তামিমের রিপ্লেসমেন্ট পাওয়ার জন্য তো 13টা ম্যাচ যথেষ্ট, আপনার কি মনে হয়? এখন তামিম ইকবালকে নিয়ে একটা কথা, একটা গুঞ্জন চারিদিকে শোনাই যাচ্ছে, ভক্তরা বলেন, ক্রিকেট যারা বিশ্লেষক আছেন, অনেকের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে তামিম ইকবালকে আসলে টি-20 ক্রিকেটকে ধীরে ধীরে মানে টি-20 ক্রিকেট থেকে সরে দাঁড়ানোরই এটা একটা প্রক্রিয়া কিনা। কারণ তিনি নিউজিল্যান্ডে খেললেন না, শ্রীলঙ্কাতে খেললেন না, তারপরে এখানে জিম্বাবুয়েতেও তিনি টি-20 সিরিজে থাকছেন না, এরপরে আবারও যখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আসবে সেখানেও তিনি থাকবেন না। ধীরে ধীরে সেখান থেকে সরে যাচ্ছেন কিনা সেটা একটা ব্যাপার। যদি তিনি আসলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, আমি আশা করি
যে টিম ম্যানেজমেন্টের সাথে নির্বাচকদের সাথে তিনি কথা বলেছেন, এটা আসলে ক্লিয়ার করা উচিত। ক্লিয়ার করা উচিত অবশ্যই। এবং সেটা তিনি কথা বলেছেন, এবং কথা বলার ফলে যেটা হবে যে টিম ম্যানেজমেন্ট আসলে সুযোগ পাবে যে তার রিপ্লেসমেন্টকে, তামিমের রিপ্লেসমেন্ট এখনই সেভাবে পাওয়া যাবে না, তারপরে কিন্তু একজনকে তো তৈরি করতে হবে। রাইটলি। লিটন দাসের সঙ্গে নাইম শেখ বা নাইম শেখের সুযোগ থাকছে, সৌম্য সরকারের সুযোগ থাকছে ওই স্পটটা গ্র্যাব করার। এক্স্যাক্টলি, আসলে সেটাই কিন্তু করা উচিত। কারণ যেহেতু যেটা আমরা বলছিলাম যে শুরুতে সাউথ আফ্রিকা, নিউজ এবং শ্রীলঙ্কার গোল্ডেন জেনারেশন চলে গেছে, তারা এখন স্ট্রাগল করছে। বাংলাদেশ যেন স্ট্রাগলটা না করে তার জন্য কিন্তু যারা পাইপলাইন আছে তাদেরকে এখন থেকেই এই সিরিজগুলোতে খেলানো উচিত। মাকসুম, আমরা কিন্তু ক্রিকেট নিয়ে কথা বলছি, তবে আগামীকাল কিন্তু শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। জি, অলিম্পিক শুরু হচ্ছে, গ্রেটেস্ট শো অন আর্থ যাকে বলা হয়। আসলে অনেকগুলো খেলার, অনেকগুলো ডিসিপ্লিনের অনেক অনেক অ্যাথলিট সেখানে থাকেন। তবে এবারের এবারের আসরটা নিয়ে আসলে সাজিদ একটা অন্যরকম শঙ্কা, অন্যরকম অনিশ্চয়তা ছিলই, বা এখনো আছে। মানে সবকিছুই কিন্তু আসলে বলা যায় যে কোভিড-19 জন্য গত বছর হওয়ার কথা ছিল, সেটা এক বছর পিছিয়ে দেওয়া হলো, এবং এখনো কিন্তু আসলে অলিম্পিক শুরু হবে কি হবে না, বা আদৌ শেষ পর্যন্ত এটা চলবে কিনা তার কিন্তু একটা শঙ্কা আছে। কারণ আমি সবশেষ তথ্যটা একটু জানাতে চাই দর্শকদের আপনার মাধ্যমে, সেটা হচ্ছে জাপানের এই টোকিও অলিম্পিক কমিটির যিনি সিইও আছেন, তিনি কিন্তু অলরেডি বলেছেন যে জাপানে প্রতিদিনই গত এক সপ্তাহের হিসেবেও যদি দেখা যায় 1000-এর উপরে সংক্রমণ হচ্ছে প্রত্যেক দিন। তো সেখান থেকে এটা নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে অনিশ্চয়তা আছে কিনা, বা গেমস বন্ধ করে দেওয়ার তাদের পরিকল্পনা আছে কিনা, এরকম কথা জিজ্ঞেস করা হয়েছিল তাকে। তিনি যেটা বলেছেন, এখন পর্যন্ত তারা অলিম্পিকটা মাঠে করাবেন বা শুরু হচ্ছে এটা তারা নিশ্চিত। তবে পরিস্থিতি মোটেও ভালোর দিকে না। পরিস্থিতি যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে যায়, এবং আপনি জানেন যে ভিলেজে অলরেডি অনেকে আক্রান্ত হয়েছেন, অনেক অ্যাথলিট আক্রান্ত হয়েছেন, এই শঙ্কার মধ্যে পরিস্থিতি যদি কন্ট্রোলের বাইরে চলে যায় এমন যদি তারা দেখেন, সেক্ষেত্রে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা আসলে গেমসটা বন্ধ করার একটা, এবং আসলে এটা কিন্তু কিছুটা চিন্তার বা উদ্বেগের বিষয় আছে বা আমাদের জন্য, কারণ বাংলাদেশের 6 জন অ্যাথলিট গিয়েছেন, রোমান সানা, দিয়া সিদ্দিকী, বাকি এবং আরো 3 জন আছেন, জহির রায়হান, জুনায়না এবং আরিফ, তারা অলিম্পিকে অংশগ্রহণ করবেন। আসলে সবাই কিন্তু চাই যে বাংলাদেশের, যদি আমরা কখনো পদক জিতিনি, কিন্তু এবার কিন্তু অনেকেই আশা নিয়ে আছেন যে হয়তোবা আগের যে রেকর্ড সেগুলো বাংলাদেশ পার করবে। কারণ নিশ্চয়ই আপনি জানেন যে রোমান সানা সম্প্রতি বিশ্বকাপের রানার্স আপ হয়েছে, এবং দিয়া সিদ্দিকীও ছিলেন, এবং তাদের সেই বিশ্বকাপের রোমান সানা মানে কোয়ালিফাই করেই গিয়েছেন একমাত্র অ্যাথলিট হিসেবে। এক্স্যাক্টলি, এবং তারা যদি বিশ্বকাপের পারফরমেন্সটাও যদি এখানে ধরে রাখতে পারেন, আসলে একদিনের খেলা এবং সেই নিশানাবাজিতে যদি সে ভালো কিছু করে ফেলেন, তাহলে কিন্তু আসলে বলা যায় না, মানে অলিম্পিকে আমাদের প্রথম পদকটা চলে আসতেও পারে, মানে সবকিছু আনসার্টেন। জি, নিশ্চয়ই, হ্যাঁ, সেটা সমর্থকরাও সেটা আশা করবেন। আর রোমান সানা আসলে যাওয়ার আগে সময় সংবাদে তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেখানে তিনি বলে গেছেন যে আসলে প্রথম অংশগ্রহণে এত কিছু আশা করাটা হয়তো ঠিক হবে না, তারপরও ওই যে আপনি যেটা বলছিলেন নিশানাবাজির জায়গায় যদি ওই পার্টিকুলার ওই গেমটা, পার্টিকুলার ডেটা রোমান সানার পক্ষে থাকে, তাহলে যে কোনো কিছুই সম্ভব। আসলে সেটাই মাকসুম, আমরাও আশা করবো যে বাংলাদেশ ভালো কিছু ফলাফল আনুক, এবং অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ, এটা নির্বিঘ্নে হোক এবং সঠিক সময়ে মাঠে গড়াক। নিশ্চয়ই। দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস টাইমে। আগামী সপ্তাহে আবারও হাজির হব ক্রীড়া বিশ্বের নতুন সব খবর নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গেই থাকুন সময়ের।